গলার আওয়াজ শুনে আমার কাছে পরিচিত মনে হল। নজর উঠিয়ে উনার দিকে তাকালাম। উনাকে দেখে তো আমার চোখজোড়া কপালে উঠে গেছে। আল্লাহ, এ তো আমার ছোট বোন সাফার ক্লাসমেট। সামিরা আমাকে অনেক আগ থেকেই চেনে। ওকে আমি আমার ছোট বোনের মতোই দেখি। সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে আস্তে আস্তে আমার অতীতগুলো সামনে আসতে চলেছে। আল্লাহ জানে সামিরা আবার কিছু বলে দেয় কিনা। সে আমার ব্যাপারে সমস্তটা জানে। এই সামিরা, এই যে, এ হচ্ছে আমার ছাচরা ও ছোটলোক হাজবেন্ড। প্রীতি, তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বেশি করছিস? কিরে, তোর আবার কি হলো? হঠাৎ এমন রিয়েক্ট করছিস? কিছুই হয়নি। তবে দরজায় অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তোরা উনাকে অপমান করছিস। প্রীতি শোন, সময় থাকতে জিনিসের মূল্য দেওয়া শিখে নে, না হয় পরে হায় হতাশ করবি। সামিরা, বুঝলাম না, তুই হঠাৎ এই ছোটলোকটাকে নিয়ে এত পজিটিভ কথা বলছিস? তোর সাথে তো আমার ফোনে কথা হয়েছে যে আমি একটা খাচড়া ছোটলোককে বিয়ে করেছি। তখন তো কিছুই বলিসনি, কিন্তু এখন হঠাৎ কি হলো যে উল্টে গেলি? তখন কিছু বলিনি, কারণ একটা মানুষকে না দেখে তো আর বিবেচনা করা যায় না। তাছাড়া তুই এখন উনার স্ত্রী, আর উনি তোর হাজবেন্ড। সো সম্মানটা তোর থেকে আশা করাই যায়। মানা না মানা সেটা তোর ব্যাপার, কিন্তু লিগেলি তুই আর উনি হাজবেন্ড ওয়াইফ। ওহ, বুঝেছি। ছোটলোকটাকে দেখে তোর মায়া লেগে গেছে, তাই তুই কিছু বলতে পারছিস না? এত দরদ লাগলে নিজেই ওর গলায় ঝুলে পড়। প্রীতির কথা শুনে সে সহ বাকি বান্ধবীরাও সবাই হাসতে শুরু করে। শোন, সময়ের চাকাটা উল্টো ঘুরবে। এখন হয়তো আমার কথাগুলোর মজা উড়াচ্ছিস, এমন একটা সময় আসবে তখন চার হাত পা একসাথে গুটিয়ে কান্না করলেও সময়টা আর ফিরে পাবি না। আর কি বললি উনাকে ছোটলোক? হা হা, যার নামে পুরো শহর চলে, যার বাসার কাজের লোক ও তোর বাবার চাইতে কয়েকগুণ বেশি কোটিপতি, তাকে বলছিস ছোটলোক? মানে কি বলছিস? ঠিক বুঝালাম না? আল্লাহ, এখন তো ফেঁসে যাব। মেয়েটা আমার সমস্ত ইতিহাস ফাঁস করতে চলেছে। না, হোকে আটকানো দরকার। সে মানেটা কি সেটা বলতে যাবে তার আগেই ওকে আটকে দিলাম। এই যে, আপনি একটু চুপ থাকবেন প্লিজ? আপনি কি সব বলছেন উল্টোপাল্টা? প্লিজ চুপ করেন। সামিরা চুপ হয়ে গেল, কারণ সে আকাশের চোখের মিনতি লক্ষ্য করেছে। চোখ দুটো মিনতি করছিল সে যেন কিছুই না বলে, তাই সেও চুপ হয়ে যায়। কিরে সামিরা, কথা বলছিস না যে? কথাগুলোর মানে কি? মানে টানে কিছু না, এখন বাদ দে এই সব কথা। আসছি কই একটু আনন্দ করব তা না। কি সব লাগিয়েছিস? আচ্ছা বল, এখন তোদের কি অবস্থা সবার? বাকি বান্ধবীরা? হা ভালো, তোর? হা ভালোই আছি। টপিকটা বাদ দিল ও প্রীতির মাথার মধ্যে সামিরার কথাগুলো বারবার বাড়ি খাচ্ছে। কথাগুলো যেন তার ভিতরে কোনোভাবেই হজম হচ্ছে না। ধুর, যা হবে হোক। আচ্ছা আকাশ, তুমি একটু নিচে যাও, আমরা বান্ধবীরা সবাই একটু আড্ডা দিব। ওকে, তোমরা আড্ডা দাও, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে সোফায় বসে আছি। এমন সময় শাশুড়ি আম্মা এসে বললেন, বাবা তুমি নিচে বসে আছো যে? আম্মু, আসলে অনেকদিন পর ওর বান্ধবীরা এসেছে, একটু ভালো করে টাইম স্পেন্ড করুক, তাই আর কি নিচে নেমে এসেছি। সেটা কেমন কথা? তুমি ওর হাজবেন্ড,
তুমি থাকলে সমস্যা কি ছিল? না আম্মু, সমস্যা না, থাক না, বাদ দিন। ওকে, তোমাদের যা ভালো লাগে করো। আমি রহিমাকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি, বসে বসে চা খাও। তারপর তিনি চলে গেলেন। সোফায় বসে আছি, আর একটু আগের কথা ভাবছি। মেয়েরা এক অদ্ভুত জাতি। নিজের প্রেস্টিজের জন্য নিজের জামাইকেও ছোট করতে দ্বিধাবোধ করে না। কিভাবে পারল সে আমায় তার এতগুলো বান্ধবীর সামনে অপমান করতে? ভালোবাসায় তো কোনো কমতি রাখিনি। তাও কেন সে আমার উপহাস করে সবসময়? এসব নিয়ে ভাবছি, তখনই রহিমা এসে চা দিয়ে যায়। এই যে সাহেব, আপনার চা। চায়ের কাপটা রহিমার কাছ থেকে নিয়ে, আচ্ছা তুমি যাও। চা খাচ্ছি বসে বসে। এমন সময় শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে এদিকেই এগিয়ে আসে। কি খবর বাবা তোমার? এই তো ভালো। আপনার? হা, কোনো রকম চলছে। তবে প্রেশারটা একটু বেড়ে গেছে। আচ্ছা শুনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আমি চাচ্ছিলাম আমার সমস্ত বিজনেস তুমি হ্যান্ডেল করবে। আমি সব তোমার নামে লিখে দিব। যতই হোক মেয়ের জামাই তো। আব্বু কি বলছেন এই সব উল্টাপাল্টা? আমার কিচ্ছু চাই না। আপনি সমস্ত কিছু প্রীতির নামে করে দিন। আমি জানতাম তুমি এমনটাই বলবে। তাই তো তোমার উপরে আমি আমার মেয়ের দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আর শুনো, আমি সিরিয়াস। আমার মেয়েটা এখনো বড় হয় নাই। আর এত কিছু সে একা সামলাতেও পারবে না। তাই আমি ওর সাথে কথা বলে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। না আব্বু, প্লিজ। আপনি এমনটা করবেন না। আপনি প্রীতির নামে লিখে দিন। এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে ভুল বুঝবে। তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও। সে তোমাকে কিছুই বলবে না। ওকে যা বলার আমি বলবো। আর নিজেকে প্রিপেয়ার করো। এটা বলে শ্বশুর মশাই চলে গেলেন। কি হলো কিছুই মাথায় ঢুকছে না। এদিকে মেয়ের কাছে আমি ছোট লোক, তাই বলে সে পাত্তাও দেয় না। অন্যদিকে মেয়ের বাপ সম্পত্তি জামাইয়ের নামে উইল করার জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেকটা সময় নিচে সোফায় বসেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না। তাই রুমের দিকে হাঁটা ধরলাম। রুমের দরজার সামনে যেতেই সামিরার সামনাসামনি পড়লাম। ভাইয়া, তুমি এখানে? আর তুমি যে প্রীতির বর সেটা কখনো ভাবতেই পারিনি। হারে, কি করব বল? এক রকমের ফেঁসে গেছি, তাই ওকে বিয়ে করেছি। কিন্তু তুমি কি জানো ওই দিকের অবস্থা কেমন? তোমার বাড়ির লোক এখনো তোমার পথ চেয়ে বসে আছে। কবে তুমি বাড়ি ফিরবে সেই ভরসা নিয়ে এখনো বসে আছে। কিন্তু তুমি সব ছেড়ে দিয়ে এখানে বসে আছো। ওদিকে তোমার মা বাবা চোখের জল বানে ভাসিয়ে দিচ্ছে। বিশেষ করে তাহিয়া রোজ কান্না করে তোমার জন্য। দেখা হলেই তোমার কথা বলে কান্না করে। প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। না রে বোন, এখন যাব না। সময় হয়নি এখনো। আমার সময় আসলে আমি বাড়ি ফিরে যাব। আর তাছাড়া বাবার চোখে আমি এখনো আগের মতোই আছি। আমাকে নিয়ে উনার বিশ্বাসটা পরিবর্তন হোক, তখন বাড়ি ফিরব। আচ্ছা বুঝলাম, কিন্তু কখন? প্লিজ বোন, আর কিছুটা সময় দে। আর তুই কাউকে বলিস না আমার ঠিকানা? তাহিয়াকেও বলবো না? না, ওকে বলিস না। না হয় সে আমার কাছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অতি শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা। কথা শেষ করে রুমে গেলাম।
সামিরা নিচে চলে গেল। প্রীতি আমাকে দেখে রেগে মেগে আগুন। এই কুকুর, তুই রুমে কি করছিস? তোকে না বলেছিলাম আমরা কিছু সময় কথাবার্তা বলবো? তুই নিচে থাকতে, তাও তুই রুমে এসেছিস কোনো সাহসে? আসলে আমার নিচে মন টিকছিল না, তাই রুমে চলে এসেছি। প্রীতির বান্ধবী একজন প্রীতিকে বলে, প্রীতি, তোর হাজবেন্ড আসলেই ছাছড়া। তুই এই ছাছড়াকে ডিভোর্স দিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে কর। আসলেই তাই করব। এই ছাছড়ার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই তোরা চল অন্য রুমে আড্ডা দিব। ছ্যাচড়াটা আমাদের শান্তিমতো কথা বলতেও দিবে না। সবাই অন্য রুমে চলে গেল। চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি ঝরছে। একটু আগে প্রীতি কি বলে গেল? সে আমায় ডিভোর্স দিবে। সারাদিন রুমের মধ্যেই ছিলাম, রুম থেকে বের হইনি। রহিমা এসে বিকালবেলা নাস্তা দিয়ে গেল। শুধু রাতের বেলায় খাবার খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। প্রীতির বান্ধবীরা আজ এখানেই থাকবে। সারাদিন প্রীতির সাথে আমার আর কোনো কথা হয়নি। রাতের বেলায় শুয়ে আছি। প্রীতি এখনো রুমে আসে নাই। মেয়েটার জন্যই ওয়েট করছিলাম। একটু পর সে রুমে আসলো। কিরে ছোটলোক, তুই এখনো ঘুমোসনি? কোনো কথা নাই, চুপচাপ শুয়ে আছি। কিরে কথা বলছিস না যে? ভাব বেড়েছে তোর? তাও কোনো উত্তর দেইনি। মেয়েটা আর কোনো কথা বলল না। চুপচাপ আমায় জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল। আজ কোনো টু শব্দও করিনি। করুক, যেমন ইচ্ছে আমার সাথে ব্যবহার করুক। আমি তো খেলনার পুতুল, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। একটু পর খেয়াল করলাম মেয়েটার কোনো সাড়া শব্দ নাই। হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার চেহারার দিকে নজর পড়তেই চোখটা আবার ভিজে গেল। কারণ ওকে খুব ভালোবাসি আমি। সে আমায় ছেড়ে দিল, হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। হঠাৎ প্রীতি নড়ে উঠল। কিরে, তুই এখনো ঘুমোসনি? তাড়াতাড়ি করে চোখটা মুছে নিলাম। তবে প্রীতি হয়তো আমার চোখের পানি দেখে ফেলেছে। আসলে ঘুম আসছিল না আমার। ঘুম আসছে না ভালো কথা, কিন্তু কান্না করছিস কেন? কই কান্না করছি? শোন, মিথ্যা বলে লাভ নাই। আমি দেখে ফেলেছি। আর কান্না করেও কোনো ফায়দা হবে না। তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তোর মতো ছোটলোকের সাথে আমায় যায় না। আজ বান্ধবীদের সাথে বড় গলায় কথা বলতে পারছি না শুধু তোর জন্য। কারণ ওদের হাজবেন্ড এক একজন অনেক কোটিপতি বা ভালো ভালো পজিশনে আছে। কিন্তু তোর তো কিচ্ছুই নেই। ছাছড়া তুই। ওদের সামনে আমি ছোট হয়ে গেছি, আর ছোট হতে চাই না। তোকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিব। ওদের চোখে আমি বড় হতে চাই। প্লিজ প্রীতি, তুমি আমায় ডিভোর্স দিও না। তোমায় খুব ভালোবেসে ফেলেছি আমি। তোমায় ছাড়া বেঁচে থাকার কোনো উৎস খুঁজে পাচ্ছি না আমি। এই ছোট লোক, ভালোবাসিস মানে কি? হা, তুই ভালোবাসিস বললেই কি হবে নাকি? তোর মতো কুকুরের বাচ্চাকে আমি কখনোই ভালোবাসব না। তুই আমার যোগ্য এই না? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? কি রকম লাগে দেখতে তোকে? হুহহ চলে এসেছে ভালোবাসতে। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। চোখের পানি যেন প্রবাহমান নহরের মতো বইতে চলেছে। চোখের পানিগুলো আড়াল করে মুছে নিয়ে, আচ্ছা ডিভোর্স দিয়ে দিও, সমস্যা নেই। কিন্তু এখন ঘুমিয়ে পড়ো। হা, ঘুমোচ্ছি,
তুইও ঘুমিয়ে পড়। কোনো কথা বললাম না আর। প্রীতি ঘুমিয়ে গেছে, কিন্তু সারা রাত আমি আর ঘুমোতে পারিনি। খালি একটা কথাই বারবার মাথায় ঘুরছিল। টাকা পয়সা আর পজিশন, এই কয়েকটা জিনিস এই সব জায়গায় ম্যাটার করে। কেউ আসল মন দেখে না। একদম রাতের শেষ ভাগে চোখটা লেগে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। প্রীতিও বিছানায় নাই। তার মানে আজ সে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। বিছানা ছেড়ে উঠে গেলাম। এক সেট কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাব ফ্রেশ হতে, ঠিক তখনই প্রীতি নিচ তালা থেকে উঠে রুমে আসে। প্রীতির চোখমুখ লাল হয়ে আছে। বুঝাই যাচ্ছে মেয়েটা কান্না করেছে। চোখের কোনো পানিও জমে আছে। এই প্রীতি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এই ছোটলোকের বাচ্চা, তোর জন্য সবটা হয়েছে বলে ঠাস করে আকাশের গালের মধ্যে কষে থাপ্পড় বসিয়ে দেয়। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে প্রীতির দিকে চেয়ে আছি। কি করলাম আমি? হুট করে এমন বিহেভ কেন করছে সে? আচ্ছা, আমি কি করেছি? এই ছোট লোক, কি করেছিস তুই জানিস না? আমার বাপকে পটিয়ে রেখেছিস কেন তুই? তোকে ছাড়া দেখি কিচ্ছুই বুঝেন না উনি। কি ধুল পড়িয়েছিস তুই আমার বাপকে, যে তোর নামে সবকিছু উইল করে দিবে? আমি কি জানি? সেটা তুমি তোমার আব্বুকে গিয়েই জিজ্ঞেস করো। এই ছোটলোক, আবার আমার মুখের উপরে কথা বলছিস? তোর জন্য হয়েছে সবটা। তুই আমার লাইফে আসার পর কোনো কিছুই আমার ঠিকঠাক যাচ্ছে না। নিজের বাবা পর্যন্ত সন্তানকে ছেড়ে তোর উপরে ভরসা করছে। কেন, আমার মধ্যে কিসের কমতি আছে যে আমি ওনার বিজনেসের দেখাশোনা করতে পারবো না? ভালোই তো প্ল্যান করে ফেলেছিস। শুরুতে আমার জীবনটা বরবাদ করলি, এখন আবার বাবাকে পটিয়ে সমস্ত সম্পত্তি হাতাবার চিন্তা ভাবনা করেছিস। এই যে প্রীতি, মুখ সামলে কথা বলো। তোমার বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। উনি নিজ থেকে যেচে এসেই বলেছে তিনি সমস্ত কিছু আমার নামে উইল করে দেবে। এই হয়েছে, থাক। এখন আর সাধু সাজতেন হবে না। আমি জানি তোর মতলব খারাপ। তুই বাবাকে বলে সমস্ত কিছু আমার নামে করে দিবি। আর না হয় তোর নামে করে দিল, সেটা তুই আমার নামে করে দিবি। ওকে, ঠিক আছে। আমি সমস্ত কিছু তোমার নামেই করে দিব। আর একটা কথা মাথায় রেখো, তোমার বাবার এই 2 টাকার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। আমার যা আছে সেগুলা দিয়ে তোমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারব। বলেই মুখে হাত দিয়ে ফেললাম। আল্লাহ, এটা কি বলে ফেললাম আমি? মুখ ফসকে নিজের অতীত সামনে নিয়ে আসতে চলেছি। বাহ ছোট লোক, তুই তো দেখছি গালবাজি করাতেও উস্তাদ। তোর যদি এত কিছুই থাকত, তাহলে তুই অন্যের ঘরে ঘর জামাই থাকতি না? আর মানুষের কৃপাও তোর দরকার পড়ত না? ছাগলা পাঠা কোথাকার। চুপ করে আছি। কি বলবো, বলার ভাষা নাই। আচ্ছা, আমি সমস্ত কিছু তোমার নামে উইল করার ব্যবস্থা করছি। এবার প্লিজ আমাকে মুক্তি দাও। আমি গোসল করব। তাই করবি তুই? যা এবার। কার মরা গারবি গার। ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। পানির কলটা ছেড়ে দিয়ে মগ কেটে কেটে মাথায় পানি ঢালছি আর ভাবছি, আল্লাহ, এটাই কি সেই বাচ্চা প্রীতি, যাকে হসপিটালে এক দেখায় ভালোবেসে ফেলেছিলাম? ওর ব্যবহার এতটা খারাপ, সেটা ভাবতেও আমার অবাক লাগছে।
ওর কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নাই? না, এখন মনে হচ্ছে প্রীতির থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বেটার। কিন্তু ওকে ছাড়া থাকব কি করে? না, সে যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমিও ওকে আর আটকাব না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা খাওয়ার জন্য। শাশুড়ি আম্মা নাস্তা পরিবেশন করছে। প্রীতির বান্দাবিরা চলে গেছে সকাল সকাল নাস্তা করে। নাস্তা করছি এমন সময় শ্বশুরমশাই বলল, আকাশ, তুমি নাস্তা শেষ করে আমার সাথে একটু দেখা করো রুমে। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে শ্বশুরমশাই এর রুমে গেলাম। ও, তুমি এসেছ? জি। আচ্ছা, নাও। এখানে সমস্ত কিছুর আসল ডকুমেন্টস আছে, তুমি সমস্তটা দেখে সাইন করে দাও। আর আজ থেকে সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। চোখগুলা বড় বড় হয়ে আছে শ্বশুরের কথা শুনে। আচ্ছা, এগুলা কি প্রীতিরই নামে করলে হতো না? না, যদি সে ওই পরিমাণ যোগ্য হতো তাহলে আমি সমস্তটা ওর নামেই লিখে দিতাম। কিন্তু সে যোগ্য না। চুপ করে আছি। তারপর সমস্তটা একবার দেখে নিয়ে সাইন করে দিলাম। তাহলে বলো, কবে থেকে অফিসে জয়েন করছো? আমাকে 1 সপ্তাহ সময় দিন, তারপর থেকে জয়েন করব। আচ্ছা, ঠিক আছে। নাস্তা করে আবার রুমে চলে গেলাম। একটু পর প্রীতি কোথা থেকে যেন রুমে আসলো। এই সমস্ত কিছু তো তোর নামে করে দিয়েছে। এখন তুই আমার নামে কবে করে দিবি? 3 দিনের মধ্যে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। ওকে, ঠিক আছে। কিন্তু যা করবি তাড়াতাড়ি করবি, কারণ তোকে তার পরপর এই ডিভোর্স দিয়ে দিব। কতটা স্বার্থপর হলে এমন ভাবে কথা বলতে পারে? থাক, ওর বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। এভাবে দিন চলতে থাকল। সারাদিন রুমের মধ্যেই থাকি। প্রীতির সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। তবে একটা জিনিস ঠিক আছে, আমরা কেউ কারোর সাথে কথা না বললেও সে রাতে ঘুমানোর সময় এসে আমায় ঠিকই জড়িয়ে ধরবে। আমারও কেন জানি অভ্যাস হয়ে গেছে। মেয়েটা আমায় জড়িয়ে না ধরলে ঘুমেই আসতে চায় না। অন্যদিকে আবার উকিলের সাথে কথা বলে রেখেছি। এভাবে 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় উকিল ফোন দিয়ে বলল, ভাই সব রেডি। উকিল থেকে স্ট্যাম্প আনলাম এবং সম্পত্তি প্রীতির নামে উইল করে দিব, তাই আবার নতুন করে কাগজ রেডি করলাম। তারপর প্রীতিকে ডেকে সবটা ওর নামে লিখে দিয়েছি। এবার খুশি তো? হ্যাঁ, তবে কিছুটা অসন্তুষ্ট। কারণ আমি একজন উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে। সে নাকি 1 সপ্তাহ পর আসবে। কোথায় জানি কাজে গিয়েছে। ভেবেছিলাম সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়ে তোকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু আমার আরও 1 সপ্তাহ কষ্ট করতে হবে। ওহ আচ্ছা, সমস্যায় নেই। মাত্র একটা সাপলা, এই তো। দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা থাকো, আমি একটু ছাদে যাব। বলেই ছাদে চলে আসলাম। প্রীতি কতটা নির্দয়াবান সেটা ভাবতেই কষ্ট লাগছে। চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি ঝরে পড়ছে। আর অল্প সময় থাকলেই হয়তো কেঁদে ফেলতাম ওর সামনে। তাই তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রীতি উকিল থেকে ডিভোর্স পেপার নিয়ে এসে আমার মুখের উপরে ছুঁড়ে মারে। এই নে ধর, আমি সাইন করে দিয়েছি। তুই এটাতে সাইন করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি সাইন করে দিব।
আর শোন, তোকে যেন এই বাড়িতে না দেখি। বাবাকে যা বলার আমি বলবো। তুই যাওয়ার আগে ওদের কারোর সাথেই দেখা করবি না। আচ্ছা। অনেক ছাচরামি করেছিস। ফকির কোথাকার। নিজের তো ক্ষমতা নাই, মানুষের ঘাড়ের উপরে চড়ে বসিস। পারলে নিজের থেকে কিছু করে দেখা। কিছুই বললাম না, শুধু শুনে গেলাম। বলে যাও, কারণ এখন তোমার সময়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ঘর ছেড়ে চলে আসলাম। চোখের পানি দিয়ে পুরো শার্ট ভিজে গেছে। আসার সময় বাসার কাউকেই কিছু বলিনি। চলে গেলাম আবার নিজের দুনিয়ায়। অন্যদিকে প্রীতির আব্বু প্রীতিকে জিজ্ঞেস করে, কিরে মা, আকাশ কোথায়? আব্বু, চিটারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানি? কি বলছিস উল্টোপাল্টা? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। সে তোমার কাছে ভালো সেজে তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তা পারেনি। রোজ রাতে আমায় মারত সে তোমার সম্পত্তির জন্য। বলতো তোর বাবার সব সম্পত্তি নিয়ে তোকে ছেড়ে দিব। মা, তুই এই সব বলিস নি কেন আমাদের? ছিহহ, ওর ভিতরে এতটা হারামিপনা ছিল? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। কিভাবে বলবো বাবা? তুমি যে কসম দিয়ে ওর সাথে আমার বিয়ে দিয়েছ, তার উপরে সে আমায় বলেছে তোমাদের কিছু বললে সে তোমাদেরকে মেরে ফেলবে। বাবা, তাই ভয় বলিনি। আর আমি চাই না তোমরা এটা জানো যে তোমার মেয়ে সুখে নাই। এতে তোমাদের অত কষ্ট হবে। মারে, তুই আমাকে আগে বলতি একটু করে জাস্ট, তাহলে ওর 12টা বাজিয়ে দিতাম আমি। আর তাহলে এখন কি সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে গেছে? না বাবা, তা পারেনি। আমি কৌশলে ওর থেকে সমস্ত সম্পত্তি আমার নামে করে ফেলেছি। সে বুঝতেও পারেনি। সাব্বাস। এই না হলি আমার মেয়ে? আব্বু, দেখতে হবে না কার মেয়ে। হ্যাঁ, তাই তো। আমার গর্ভ তুই। দুনিয়া কেমন আজীব। আকাশের কোনো দোষ নেই, অথচ তাকে উল্টো ফাঁসিয়ে দিল। কিন্তু সমস্তটা করেছে প্রীতি। দিন গড়িয়ে রাত হল। প্রীতি এখন খুশিতে আত্মহারা। কিন্তু বিপত্তি বাঁধল রাতে। সে এখন ঘুমাবে কি করে? কাকে জড়িয়ে ধরে ঘুমোবে? ছোটলোকটাকে তো বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল একদম। কি করবে ভেবে পাচ্ছে না সে। রাতের বেলায় 1 সেকেন্ডের জন্যেও তার ঘুম আসেনি। সারারাত ছোটলোকটার কথা মনে পড়েছে ওর। ইচ্ছে করছে সে যেখানে আছে সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমোতে। ওর বুক ছাড়া যে ওর ঘুম আসে না। খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাতে। কিন্তু আফসোস, সে চলে গেছে। কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। কিন্তু কেন হচ্ছে সেটা সে নিজেও জানে না। ইচ্ছে করছে ওকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু না, তা আর সম্ভব না। কারণ ওকে তো তাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে ছোটলোকটার জন্য। সে নিজেও ভেবে পাচ্ছে না, যাকে সে 2 চোখে দেখতে পারে না, তার জন্য চোখ থেকে পানি কেন ঝরছে। তবে একটা জিনিস এই বারবার চোখের সামনে ভেসে আসছে, যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুজে দিয়ে শুয়ে থাকাটাকে। রাতটা অর্ঘুমা কেটে যায়। সকালবেলা উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতে বসে। প্রীতির আব্বু টিভিটা ছেড়ে দেয় সকাল 10টার খবর দেখার জন্য। নাস্তা করছে আর টিভিতে খবর দেখছে।
এমন সময় টিভির স্ক্রিনে একটা ছবি ভেসে আসে, যেটা দেখে বাসার সবাই থ হয়ে যায়। নিউজ প্রেজেন্টার বলে, আজ বিকাল ৩টায় রাষ্ট্রপতি নিজে আকাশ নামক একজন জৈনক ব্যক্তিকে অভিনন্দন জানাবেন, যিনি আবার দেশের গভর্নমেন্টকে লিগ্যাল প্রসেসে আর্মস তৈরি করে দিবেন, যা তিনি আগেও করেছিলেন দেশের কল্যাণের জন্য। তবে তিনি মাঝে এই সব ছেড়ে দিয়েছিলেন কোনো এক কারণে। তিনি আবার সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যাতে করে অন্য দেশের কাছে মাথা নত করতে না হয় আমাদের দেশের সরকারকে। সরকার তার সম্মানার্থে ২০০ বিলিয়ন টাকা উপহার দিবেন। স্যালুট জানাই আকাশ মাহমুদকে। দেশের জন্য হয়ে কাজ করবেন, এমন সন্তান সবার ঘরে ঘরে জন্ম নিক, সেই প্রত্যাশাই করছি। প্রীতির বাবা তো কপালে হাত দিয়ে ফেলে এমন নিউজ শুনে। প্রীতির চোখও বড় বড় হয়ে যায়। তার মানে সে ঠিক কথাই বলেছিল যে আমার বাবার মতো ১০০টা প্রতিষ্ঠান সে দাঁড় করাতে পারবে। তার এমন ক্ষমতা আছে। সমস্ত নিউজের চ্যানেলে একই খবর প্রচার হচ্ছে। প্রীতির যেন বিশ্বাসই হচ্ছে না যে একটু আগে নিউজ প্রেজেন্টার যা বলল তার কাছে সমস্তটাই স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে প্রীতির বাবার যেন কোনো দিকেই হিসেব মিলছে না। আকাশের এত কিছু থাকার পরেও সে আমার সম্পত্তির লোভ করল কেন? তার তো কোনো কিছুর অভাব নেই। কথাটা যেন হজম হচ্ছে না। যার কাছে কোটি কোটি টাকার সম্পদ, সে আমার অল্প টাকার সম্পত্তির লোভ করবে? জিনিসটা কেমন যেন বেমানান। তবে কি তাহলে প্রীতি আমায় মিথ্যা বলল? না, সে এমনটা কেন করবে? সে আমার মেয়ে, ও কখনোই এমনটা করবে না। তবে আকাশের বিষয়টাও নজর আন্দাজ করতে পারছি না। এর পিছনে আসল কাহিনী কি, সেটা আমায় খুঁজে বের করতে হবে। প্রীতি নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। তার যেন কিছুই ভালো লাগছে না। কেমন যেন ঘোলাটে হয়ে গেছে সমস্ত কিছু। পিছনে কি ঘটেছে তার যেন কিছু মাথাতেই কাজ করছে না। ঠিক করেছে কি ভুল, তার কাছে উত্তর জানা নেই। ৩টা বাজতে চলেছে। দেশের গণ্যমান্য ব্যক্তিরা সবাই একটা মজলিসে একত্রে হয়। বাংলাদেশ বর্ডার গার্ড হতে শুরু করে প্রশাসনিক আরও অনেক সিনিয়র কর্মকর্তারা সেখানে রয়েছে। বিশেষ করে রয়েছেন রাষ্ট্রপতি। তিনি আকাশকে অভিনন্দন জানানোর জন্য একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে সকলের সামনে আকাশের হাতে তুলে দেন। রাষ্ট্রপতি স্পিকার হাতে নিয়ে দু-একটা কথা বলে সকলের সামনে পরে আকাশের হাতে স্পিকার তুলে দেশ। আসলে কি বলবো নিজেরও জানা নেই। তবে এটুকুই বলবো, দেশের জন্য আবার কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আগেও দেশের জন্য কাজ করেছি, তবে কোনো এক কারণে এইসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে অনুভব করলাম, না উপর ওয়ালা যেহেতু মেধা দিয়েছে, তাহলে সেটাকে কোনো কাজে না খাটিয়ে নষ্ট কেন করব? তাই আবার নেমে পড়লাম দেশের কল্যাণে। সবাই আমার জন্য দোয়া করবেন বলে স্টেজ থেকে নামতে যাবে, ঠিক তখনই 2টা পরিচিত মুখ সামনে পড়ে। নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না। মানুষগুলো যে আমার চোখের সামনে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। কেউ একজন মায়া ভরা কণ্ঠে, বাবার সাথে কথা বলবি না? চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। চোখের পানিগুলোই আমার সর্বসময়ের সঙ্গী। চোখের কোনো বেয়ে পানি বের হচ্ছে। বাবা আমায় মাফ করে দে বলে সকলের সামনে আকাশের পায়ে পড়ে যেতে নিলে আকাশ তার বাবাকে ধরে ফেলে। বাবা, কি করছো তুমি এই সব?
সন্তানের কাছ থেকে পিতা ক্ষমা চাইবে, এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? মাফ চাওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তোকে যে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছিলাম। গতকাল যখন নিউজ দেখে জানতে পারি যে তুই দেশের জন্য এই কাজ করতি, তখন বিশ্বাস কর, কলিজাটা খুশিতে চওড়া হয়ে গিয়েছে। যে আমার ছেলে কখনোই খারাপ কাজ করেনি, সে সব সময় ভালোর সাথে ছিল। তোর কাজকর্ম আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই কোনো ভুল করিসনি। ভুল ছিলাম আমি, যে তোর পুরো কথা না শুনে সেদিন রিয়েক্ট করে ফেলেছিলাম। বাবা, বাদ দাও ওসব কথা। এমন সময় রাষ্ট্রপতি ওদের দিকে এগিয়ে আসে। আরে হামিদ সাহেব, আপনি এখানে? হ্যাঁ, ছেলের সম্মাননা দেখতে এসেছিলাম। আমার ছেলে দেশের হয়ে কাজ করছে, তা কখনো জানতেই পারিনি। গতকাল টিভিতে দেখে বুকটা গর্বে ভরে গেল। তার মানে আকাশ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ আমার ছেলে। হামিদ সাহেব, আপনি আসলেই মহান একজন মানুষ। আপনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ছেলেকেও তেমন প্রতিষ্ঠিত করেছেন। আকাশের বাবা বাংলাদেশ ব্যাংকের জিএম। ধন্যবাদ সাহেব। আচ্ছা, তাহলে চললাম। আকাশ, তুমি লেগে যাও কাজে আবার। আজকের মতো বিদায় নিচ্ছি। তারপর রাষ্ট্রপতি চলে যায়। আকাশের বাবার সাথে তার ছোট বোনও এসেছে। সেও অঝরে কান্না করছে। এই পুচকি, কান্না করছিস কেন? দেখি, এদিকে আয়, বলে সাফাকে জড়িয়ে ধরে। সাফা আকাশের ছোট বোন। বাবা, এবার ঘরে ফিরে চল। তোর মা তোর জন্য অপেক্ষা করছে। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলে দিয়েছে, আজ যদি তোকে নিয়ে বাড়ি না ফিরি, তাহলে সে কোনো দানাপানি মুখে নিবে না। আচ্ছা, চলো। তারপর বাপ, ছেলে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিপত্তি বাধে বাসার সামনে গিয়ে। বাসার সামনে মানুষজন দিয়ে পুরো পুড়ে গেছে। কিভাবে জানি খবর পেয়েছে যে আকাশ আজকে বাড়িতে আসবে। তখন থেকেই লোকজন আকাশের বাড়ির সামনে ভিড় লাগিয়েছে। পুরো একালার মানুষ ভেঙ্গে এসেছে আকাশকে দেখার জন্য। এত মানুষ যে স্বস্তিতে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। বহু কষ্টে মানুষজন ঠেলে বাড়িতে প্রবেশ করে। আকাশের আম্মু তো আকাশকে জড়িয়ে ধরে, সে কি কান্না! বহুদিন পর কলিজার টুকরো ছেলেকে সামনে পেয়েছে। সমস্ত কিছুর ভিড়ে আকাশ প্রীতির কথা ভুলেই গিয়েছে। আর মনেই বা রাখবে কেন? নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? অপমান আর লাঞ্ছনা। তবে এখনো সে ভালোবাসে প্রীতিকে। প্রীতি এখনো নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। কারোর সাথেই কথা বলছে না, ঠিকমতো খাবারও খাচ্ছে না। তার শুধু একটা জিনিস ভেবেই মাথা ফেটে যাচ্ছে, যে সে কি আকাশের সাথে যা করেছে তা কি ঠিক না ভুল? প্রীতির আব্বু আম্মু অনেক ডাকাডাকি করে, কিন্তু প্রীতি দরজা খুলে না। সে দরজা বন্ধ করে বসে আছে ভিতর থেকে। তিনারা না পারতে সামিরাকে ডেকে আনে। সামিরা দরজা খুলতে বললে হয়তো খুলবে, কারণ প্রীতির সবচাইতে কাছের বন্ধু হচ্ছে সামিরা। এই প্রীতি, দরজা খোল। আমি সামিরা। তাও সে দরজা খুলে না, চুপচাপ বসে আছে। প্রীতি, প্লিজ দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। প্লিজ দরজাটা খুলে দে। প্রীতি দরজাটা খুলে দেয়। প্রীতির বাবা মা রুমে প্রবেশ করতে চাইলে সে না করে দেয়। বাবা,
তোমরা কেউ আমার রুমে আসবে না। সামিরা তুই ভিতরে ঢোক। সামিরাকে ভিতরে ঢুকিয়ে আবার দরজা আটকে দেয়। আচ্ছা তোর কি হয়েছে প্রীতি? জানি না রে, আমার কি হয়েছে। তুই নাকি আজ সারাদিন নিজেকে ঘর বন্দি করে রেখেছিস? খাওয়া দাওয়াও ঠিক মতো করিসনি? কি হয়েছে আমায় বল তুই। আসলে একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই মিলাতে পারছি না। কি প্রশ্ন? আমি কি আকাশের সাথে ঠিক করেছি নাকি ভুল? ওর সাথে খারাপ ব্যবহার করা কি আমার আদৌ উচিত ছিল নাকি ছিল না? এসব প্রশ্ন আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে। তবে একটা জিনিস, ওর জন্য আমার জীবন থেকে সবকিছুর মাইনে হারিয়ে ফেলছিলাম। যখন থেকে এসেছে আমার লাইফে, তখন থেকেই আমার দাম কমে যাচ্ছে মানুষের কাছে। প্রীতি তোকে একটা কথা বলি, তুই কি আসলেই জানিস আকাশকে? না, জানি না সে কে। তবে গতকাল নিউজে শুনেছি সে নাকি দেশের গভর্নমেন্টকে আর্মস বানিয়ে দিবে, যা সে আগেও করত। শোন, এটা তো শুধু ওর সামান্য পরিচয় শুনেছিস, তাও পুরোপুরি শুনিসনি। এই শহরে তার নামে কতগুলো বাড়ি আছে সে নিজেও জানে না। দেখেছিলাম সেই দিন তুই আর বাকি সবাই মিলে কেমন অপমান করলি ছোটলোক আর ছাছড়া বলে। কিন্তু তুই কি এটা জানিস যে সে তোর বাবার পুরো সম্পত্তিকে কয়েক হাজার বার ক্রয় করতে পারবে? প্রীতির চোখজোড়া বড় বড় হয়ে যায় সামিরার কথা শুনে। এখনই অবাক হয়ে যাচ্ছিস? এখনো তো আরও অনেক কিছু শোনার বাকি আছে। সে তোকে ভালোবাসত বিধায় কখনো এসব নিয়ে তোকে কথা শোনায়নি। তার কাছে সমস্ত কিছুর আগে তুই ছিলি। তোর ভালোবাসা ছিল, যেটা সেদিন আমি তার সাথে কথা বলে বুঝতে পেরেছি। তার সম্পর্কে যতই বলি শেষ হবে না। তবে শুধু এটুকু বলবো, তোর বাবা অল্প কয়েক টাকার মালিক, তাই তোর এত অহংকার। তাহলে তার কতটা অহংকার করা উচিত, যার বাবা কিনা বাংলাদেশ ব্যাংকের জিএম। শোন, টাকা দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। প্রীতির তো হুঁশেই উড়ে গেছে সামিরার কথা শুনে। কি বলছে এই সব? তার মানে আকাশ হামিদ সাহেবের ছেলে? প্রীতির কলিজা ফেটে যাচ্ছে সামিরার কথা শুনে। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আকাশ কি ছিল। হীরাকে কাচের টুকরো মনে করে অপমান করেছি আমি, কিন্তু সে কখনো টাকা পয়সার বড়াই করেনি। আর আমি কি করলাম ওর সাথে ছিহহ। কিন্তু সামিরা তুই এগুলা জানিস কি করে? কারণ আমি সাফার বান্ধবী, যে কিনা আকাশের ছোট বোন। ওর পরিবার সম্পর্কে আমি জানি না এমন কিছু নাই। তাহলে তুই আমাকে বলিসনি কেন? বলে কি হবে? ভালো যদি বাসার এই হতো, তাহলে এমন ধারা আচরণ করতি না। তাছাড়া ভাইয়া আমাকে বারণ করেছে। প্রীতি তো শব্দ করে কান্না করে দেয়। আচ্ছা হয়েছে, এখন আর কেঁদে কোনো ফায়দা নাই। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে নিস। আমি চললাম, অনেকটা সময় হয়েছে আমি এসেছি। যাওয়া দরকার এখন আমার। সামিরা চলে যায়। প্রীতি মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা ছাড়াই ঠাসঠস করে প্রীতির গালের মধ্যে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। প্রীতি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বাবার দিকে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। আমি তোর আর সামিরার কথা শুনেছি ফেলেছি। আমি শিওর যে আকাশ কিচ্ছুই করেনি।
তুই কিছু একটা করেছিস যার ফলে সে চলে গিয়েছে। কি করেছিস সত্যি করে বল। না হয় কিন্তু ভুলে যাব যে তুই আমার মেয়ে। বাবা, তুমি ঠিকই ধরেছ। আকাশের কোনো দোষ নেই। সবটা আমিই করেছি। কারণ ওকে কেন জানি আমার সহ্য হতো না। ওর জন্য সবার কাছে আমি ছোট হয়ে যাচ্ছিলাম দিন দিন। তোমরাও ওকে আমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলে। যেখানে তোমার সম্পত্তি আমি পাওয়ার কথা, সেখানে তুমি তার নামে করে দিয়েছ। এসব আমি মানতে পারছিলাম না। তাই ওকে ডিভোর্স দিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছি। আর তোমাদের মিথ্যে বলেছি সে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায়। প্রীতি, তুই কতটা নিকৃষ্ট হলে এমন ধারা কাজ করতে পারিস? তোকে তো নিজের মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। যেই ছেলে চাইলে আমাদের থেকে আরো বহু উচ্চ ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারত, সে তা না করে শুধু আমার কথায় তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেই ছেলের সাথে তুই এমন ধারা আচরণ করলি? আরে ওর কথা না হয় বাদেই দিলাম, কিন্তু ওর বাবার যে একটা ভালো নামডাক আছে, যে বাংলাদেশ ব্যাংকের জিএম, তোর বাবার তো সেটাও নাই। তুই এমন একটা সোনার টুকরো ছেলেকে ঠুকরে দিলই। শুনে রাখো, তোকে একটা বলে রাখি, তোর কপালে সুখ নাই। তোর অনেক পস্তাতে হবে তোর কৃতকর্মের জন্য। আর আজ থেকে আমি ভুলে যাব যে প্রীতি নামক কোনো মেয়ে ছিল আমার। তিনি এটা বলে প্রীতির রুম থেকে বের হয়ে আসে। হাউমাউ করে কান্না করে দেয় প্রীতি ওর বাবার কথা শুনে। কিন্তু তার ভিতরটা কেমন যেন হয়ে আছে। সবাই ওর থেকে আকাশকে বেশি পাত্তা দিচ্ছিল, তাই সে এমন ধারা কর্মকাণ্ড করে ফেলেছে। আবার ভিতরে এটাও কাজ করছে যে এত টাকা পয়সার মালিক হওয়ার পর ও কখনো তা নিয়ে বড়াই করেনি। আল্লাহ, এখন কি করব আমি? আমার যে কোনো কিছুই মাথায় কাজ করছে না। তবে আমি সবার উপরে থাকব। আমার থেকে বেশি গুরুত্ব কেউ কাউকে দিতে পারবে না। সেই জন্যেই তো এমনটা করেছি। সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই। চার দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছে। বিছানায় শুয়ে এপাশোপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। চোখ থেকে ঘুম নামক শব্দটা যেন উধাও গিয়েছে। তখনই তার চোখের সামনে ভেসে উঠে যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুজে দিয়ে শুয়ে আছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুম যেতে। কখন যে লোকটাকে জড়িয়ে ধরার মতো বদভ্যেস হয়ে গিয়েছে সে নিজেও জানে না। একা ঘুমোতে ভয় করত, কিন্তু সেই ভয় কখন যে ওকে জড়িয়ে ধরায় কনভার্ট হয়ে গিয়েছে তা নিজের ও অজানা। চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়ছে। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আচ্ছা লোকটাকে কি আমার চাই? ওকে ছাড়া যে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। তার মানে ওকে চাই আমার। হ্যাঁ, আমি কাল সকালেই ওর কাছে ফিরে যাব। কিন্তু সে কি আমায় মেনে নিবে? আবার কি সেই আগের মতন করে ভালোবাসবে? কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একদম মানুষটার জন্য। যত যাই হোক, এবার আর মানুষটাকে কোনো কষ্ট দিব না। মানুষটাকে নিজের করে আগলে রাখব। মানুষটার বুকের মধ্যেই যে আমার শেষ ঠিকানা। মরে গেলেও মানুষটার বুকের মধ্যে মাথা রেখে মরতে চাই। এসব ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গিয়েছে সে নিজেও জানে না। নাহার ঘুমাবো না। উঠে গিয়ে অজু করে নেয়। তারপর এসে সোজা জায়নামাজ নিয়ে রবের হাজিরা দিতে বসে যায়। নামাজ শেষ করে খোদার কাছে একটাই আবদার করে, আল্লাহ, আকাশকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। লোকটাকে যে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। তারপর রেডি হয়ে নেয়। একটা কাগজে ছোট করে 2 শব্দের একটা ওয়ার্ড লিখে ডাইনিং টেবিলের উপরে রেখে সে ঘর থেকে বের হয়ে পড়ে।
সামিরাকে ফোন দিয়ে সাথে নিয়ে নেয়। সকালবেলায় প্রীতির আম্মু নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখবে, এমন সময় একটা সাদা কাগজ চোখে পড়ে। তখন তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখে, মা, আমি আকাশের কাছে চলে যাচ্ছি। জানি না সে আমায় মেনে নেবে কিনা। যদি মেনে নেয় তাহলে ওর সাথেই ঘরে ফিরব, আর যদি মেনে না নেয় তাহলে এই মুখ আর কখনো কাউকে দেখাব না, দূরে কোথাও চলে যাব। এমন কিছু দেখতে পেয়ে প্রীতির আম্মু দৌড়ে গিয়ে প্রীতির আব্বুকে কাগজটা দেখায়। প্রীতির আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়ে যা করেছে তারপর ভালো খারাপ আর কিছুই মাথায় আসছে না। এই প্রীতির বাবা কি হয়েছে? আকাশ তো আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রীতির জন্য পারেনি। তাহলে এমন খারাপ ছেলের জন্য প্রীতি এমন ধারা উদ্যোগ নিল কি করে? সমস্ত কিছুর পিছনে যে প্রীতির হাত, সেটা ওর আম্মু জানে না। আকাশকে খারাপ বলো না, ওর নামে বাজে কথা বললেও পাপা হবে। এসব কিছুর পিছনে তোমার মেয়ের হাত ছিল, আকাশের কোনো দোষ নেই। মানে কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। তারপর সমস্তটা বলে প্রীতির সম্পর্কে এমন কিছু শুনতে পাবে তিনি কখনো কল্পনাও করেনি। কিন্তু এখন মেয়ে যে ওর কাছে চলে গিয়েছে, সে যদি মেনে না নেয় তাহলে তো মেয়ে উল্টোপাল্টা কিছু করে বসবে। জানি না আমি কিছু তোমার মেয়ের ব্যাপারে, তবে একটুকু জানি তোমার মেয়ের শিক্ষা হওয়া উচিত। অন্যদিকে আকাশের ও রাতে ঘুম হয়নি। সে মেয়েটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা তার ভালোবাসার মূল্য এভাবে দিয়েছে, সেটা ভাবতেই তার কলিজা ফেটে যাচ্ছে। না, আর ভালোবাসব না আমি তোমাকে প্রীতি। যতটা ভালোবাসতাম এখন তার থেকে কয়েকগুণ বেশি ঘৃণা করব। আকাশের পরিবারের সবাই মিলে একত্রে নাস্তা করতে বসে সকালবেলায় এমন সময় কেউ একজন কলিং বেল বাজায়। সাফা, একটু দেখতো কে এসেছে। আচ্ছা আম্মু, দেখছি। সে দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই কে আপনি? প্লিজ আকাশকে একটু ডেকে দাও, আমি ওর সাথে কথা বলবো। সাফা, কে এসেছে? আম্মু, চিনি না আমি। একটা মেয়ে এসেছে, বলছে ভাইয়াকে ডেকে দিতে। ওকে দাঁড়াও আম্মু, আমি দেখছি। কে আবার এত সকাল সকাল আমার খোঁজ করতে এসেছে? সে দরজার কাছে গিয়ে প্রীতিকে দেখতে পায়। প্রীতিকে দেখে তো তার চোখজোড়া কপালে উঠে গিয়েছে। এই মেয়ে এখানে কেন? ভাইয়া, কে এই মেয়ে? চিনি না আমি কে এই মেয়ে। ওকে চলে যেতে বল, বলে হেঁটে চলে আসতে যাবে। ঠিক তখনই প্রীতি পিছন থেকে আকাশের পা দুটো ঝাপটে ধরে। প্লিজ আকাশ, তুমি আমায় মাফ করে দাও। এই মেয়ে, পা ছাড়ো। না, আমি পা ছাড়ব না। তুমি আগে বলো আমায় মাফ করে দিয়েছ। এই মেয়ে, পা ছাড়তে বলেছি না, বলে ঝাটকা দিয়ে প্রীতির থেকে পা ছাড়িয়ে নেয়। কি সমস্যা তোর? এখানে কেন এসেছিস? এত অপমান করার পরেও কি মন ভরেনি? না, আরও বাকি আছে অপমান করা। প্লিজ আমায় ভুল বুঝো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তার জন্য অনুতপ্ত। রাখো তোর অনুতপ্ত তোর কাছে, তোর মতো মেয়ের দরকার নাই আমার। আকাশ, কিরে কি হয়েছে? কে এই মেয়ে? বলে আকাশের আম্মুও ডাইনিং টেবিল ছেড়ে উঠে আসে। আম্মু, হবে কেউ, প্লিজ ওকে চলে যেতে বলো। না হয় আমি কিন্তু এখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আরে বাবা, তুই এত রাগছিস কেন? এই মেয়েকে তুমি? আমি আপনার ছেলের বউ। কি? হো হো হো, হ্যাঁ, আমি আপনার ছেলের বউ।
সে আমার উপরে রাগ করে আমায় ফেলে রেখে চলে এসেছে। আম্মু প্লিজ আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আকাশ, ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ আম্মু, কিন্তু ওর মতো অহংকারী মেয়ের চেহারাও আমি দেখতে চাই না। সে আমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তুই বিয়ে করেছিস তা জানিও না। তার উপরে নতুন বউ বাড়িতে এসেছে, আর তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস? আম্মু কিসের নতুন বউ? ওর মতন মেয়ে কারোর বউ হওয়ার যোগ্যতা রাখে না, বলে প্রীতিকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ঘরের বাহিরে ফেলে রেখে আসে, আর ভিতর থেকে দরজা আটকে দেয়। প্রীতি মাটির উপরে বসে ছোট বাচ্চার মতো নাক টেনে টেনে কান্না করছে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন ধারা আচরণ করব না। কে শুনে কার কথা? দরজা আটকে দিয়েছে আকাশ। যা এবার কেন্দে কেটে মর। এজন্যই বলে সময় থাকতে তার মূল্য দিতে হয়। না হয় সময়ের চাকা উল্টো ঘুরে গেলে কেন্দে কেটেও লাভ হয় না। মাত্র বসেছিলাম যে নাস্তা করব, কিন্তু এখন নাস্তা করার মুডটাই চলে গিয়েছে। নাস্তা না করে নিজের রুমে চলে যায়। এদিকে প্রীতির কান্না যেন আকাশের আম্মুর কলিজা ছিদ্র করে দিচ্ছে। তিনি দরজা খুলে প্রীতিকে ঘরে নিয়ে আসে। এই মেয়ে, এভাবে কাঁদছিস কেন? প্লিজ কান্না থামা, লক্ষ্মী মামনি না আমার। আকাশ আমাকে কখনো মাফ করবে না। ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। যখন সময় ছিল তখন আমি তাকে অবহেলা করেছি, আর এখন তার মূল্য দিতে হচ্ছে আমাকে। আমার আকাশকে চাই। আপনারা প্লিজ আমার আকাশকে এনে দেন। প্রীতির কান্নার গতিবেগ আরও বেড়ে গেছে। এই মেয়ে, কান্না থামাতে বলেছি না তোকে? রেগে গিয়ে ভয় চুপ হয়ে যায় আকাশের আম্মুর ধমক শুনে। একদম কান্না করবি না। তোর বর তোর এই আছে, আর তোদের মাঝে কি হয়েছে জানি না, তবে তোকে আমার বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। আমি চাই তোরা দুজন সংসার কর। আন্টি, আকাশ আমার উপরে খুব রেগে আছে। সে আমার সাথে সংসার করবে না। এই মেয়ে আন্টি কি রে? আম্মু বল। আম্মু, আকাশ আমার উপরে খুব রেগে আছে। সে আমার সাথে সংসার করবে না। শোন মা, তোকে একটা কথা বলি। আমার ছেলেটা একদম সাদাসিধা। ওর রাগ বেশিক্ষণ থাকে না। তুই হয়তো অনেক বড় কিছু করেছিস, তাই সে রাগ করে আছে। এখন তোর কাজ হচ্ছে ওর রাগ ভাঙানো। তাহলে দেখবি সমস্ত কিছুই আগের মতো হয়ে গেছে। আম্মু খুব রেগে আছে আমার উপরে। সে কিভাবে ভাঙ্গাবো আমি ওর রাগ? এই বোকা মেয়ে, সেটাও কি আমার বলে দিতে হবে? ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিবি। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করলে চলবে না, তোকে পারতেই হবে। আর সাফা, শোন, ওর ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আয়। আকাশ কিছু বললে বলবি, আমি বলেছি। আচ্ছা আম্মু। আর ভাবিজান শোনেন, ভাইকে একা জয় করে নিলেই হবে না, তার ছোট বোনকেও জয় করতে হবে। মাথায় থাকে যেন। ভাইয়ার মতন করে আমাকেও ভালোবাসতে হবে। তাহলে আমি সাহায্য করব ভাইয়ার রাগ ভাঙ্গাতে। আচ্ছা, বাসব। সাফা প্রীতির ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আসে। ব্যাগটা রেখে যখন আসতে যাবে তখনই, কিরে, ওই মেয়ের ব্যাগ আমার রুমে কেন? আর সে এখনো বিদায় হয়নি? আম্মু বলেছে তোর রুমে রাখতে ভাবির ব্যাগ। আর বিদায় কেন হবে? আমাদের ভাবি বলে কথা।
আমরাও চাই তুই তাকে মেনে নে। ইম্পসিবল। কখনোই না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নিব না। হা হা হয়েছে আর বলিস না। সময় হলে ঠিকই মেনে নিবি। শুধু সময়ের অপেক্ষায়। এই সাফা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার বোন হয়ে ওর পক্ষ নিচ্ছিস? মাথা কেন খারাপ হবে? যা সত্যি তাই বললাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রেগে গিয়ে। আর ওই মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে কে? এই তুই আমার উপরে রাগছিস কেন? আম্মুর উপরে গিয়ে রাগ দেখা। আমি তো রাখিনি। আম্মু রেখেছে ওকে। আচ্ছা থাক তুই, আমি যাচ্ছি। রাগে পিত্তি ফেটে যাচ্ছে। আম্মুর কি খেয়ে দেয়ে কাজ নেই যে এমন একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে? উনি কি জানে যে এই মেয়ে আমার সাথে কত খারাপ আচরণ করেছে? না, হই মেয়েকে আমি কখনোই মানব না। সবাই মেনে নিলেও আমি মানব না। দরকার হয় ঘর ছেড়ে চলে যাব আবার। রাতের বেলায় শুয়ে শুয়ে ফোন টিপছি। এমন সময় দরজার পাশে একটা ছাড়া মূর্তি চোখে পড়ল। এই কে ওখানে? গলার আওয়াজ শুনতাই ছায়া মূর্তিটা গায়েব। ধুর, আমার ভুল হবে হয়তো। কিন্তু না, একটু পর আবার লক্ষ্য করলাম ছায়া মূর্তিটা আগের জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবার আমি শিওর যে এখানে কোনো মানুষ দাঁড়িয়ে ছিল আগের বারও। এবার আর কোনো আওয়াজ করলাম না। চুপচাপ বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি দাঁড়িয়ে আছে। এই তুই এখানে কি করছিস? আর তুই এখনো এই বাড়িতে কেন? প্রীতির সাথে সাথেই আকাশের পায়ে পড়ে গেল। আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে ওইরূপ আচরণ করব না। এই পা ছাড় তুই। তোকে পড়া শেষ আমার। যে মানুষকে সম্মান দিতে জানে না, সে মাফ চাওয়াই বেকার। সত্যি বলছি, আমি আর কখনো এমন করব না। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এই দেখ, তোর ফালতু ড্রামাগুলো দেখতে একদম ইচ্ছে করছে না। পা ছাড়। আর তুই তোর মতো থাক। কারণ আম্মু যেহেতু তোকে ঘরে ঢুকিয়েছে, উনার উপরে আমি আর কিছু বলতে পারবো না। আকাশ, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, তাও তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চাই। এই তোকে একবার বলেছি যে কথা কানে যায় না। তোর মতো থার্ড ক্লাস মেয়ের এই সমস্ত ফালতু ড্রামাগুলা দেখতে আমার একদম ইচ্ছে করছে না। পা ছাড় তুই। বলে জোর করে পা ছাড়িয়ে নিয়ে রুমে চলে যায়। প্রীতিও তার পিছনে পিছনে রুমে যায়। সেও নাছোড়বান্দা। যত যাই হোক না কেন, সে হাল ছাড়বে না। তুই আবারও আমার পিছনে পিছনে রুমে এসেছিস? এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালো চাস তো রুম থেকে চলে যা বলছি। না, আমি যাব না বলেছি। আর তুই কি খারাপ করবি আমার? বলে আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। প্রীতির এইরূপ আচরণ দেখে আকাশ তো পুরা থ। তুই আমার খারাপ করবি তাই না? এবার দেখ আমি তোর কি করি। বলে আকাশকে শক্ত করে খাটের সাথে চেপে ধরে। আর আকাশের কপালে গালে ইচ্ছামতো চুমু খেতে আরম্ভ করে সে। নড়াচড়া করার ও শক্তি পাচ্ছি না আমি। মেয়েটা আমায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে খাটের সাথে। না হয় আমার সাথে পেরে উঠার কথা না, তার থেকে বড় কথা সে আমার উপরে পারছি না। এই বদমাশ ছেলে, তুই কি আমায় এখনো মেনে নিবি না? না, তোমাকে আমি কখনোই মেনে নিব না। প্লিজ ছেড়ে দাও আমাকে। ওকে, তোর মানতে হবে না।
আর ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এখনো তো অনেক কিছু করা বাকি। এই এই কি করবা তুমি? কি করব, দাঁড়াও দেখাচ্ছি। বলে আকাশের ঠোঁট জোট নিজের দখলে করে নেয়। আকাশ কেমন যেন পাগল হয়ে গিয়েছে প্রীতির উষ্ণ ঠোঁটের স্পর্শে। সেও নিজের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। প্রীতি একদম নৈশাক্ত করে দিয়েছে তাকে। ওই মেয়ে দ্বারা তুই আমাকে জোর করে কিস করেছিস তাই না? এবার দেখ আমি কি করি। সে একদম পুরাপুরিভাবে ডুবে যায় প্রীতির নেশায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে প্রীতির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিরে, এই মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে কখন? তখনই মনে পড়ে গতকাল রাতের কথা। রাতে তাদের দুজনের মাঝে সমস্ত কিছু হয়েছে। সে মাথায় হাত দিয়ে ফেলে। আল্লাহ, এটা কি করলাম আমি? সে না আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তারপরেও এমন ধারা কাজ কিভাবে করলাম আমি ওর সাথে? না, হোকে ডাক দেওয়া দরকার। এই প্রীতির, উঠো, আর একটু ঘুমোতে দাও না প্লিজ। কিসের ঘুম? উঠো তুই, একদম কানের নিচে লাগাই দিব এখন যদি ঘুম থেকে না উঠোস। আকাশের ধমক শুনে প্রীতি ধরফর করে বিছানা ছেড়ে উঠে পড়ে। এই কি হয়েছে? এত রেগে আছো যাচ্ছ কেন? কি হয়েছে জানিস না? তুই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, তারপরেও কেন আমায় এইসবে ইনভলভ করলি? আমি মানি না সেই ডিভোর্স। আমার তোমাকে চাই ব্যাস। তুই মানা আর না মানা দিয়ে কিচ্ছু আসে জানা। আমি মানি তোর আর আমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। সো আজকের পর তুই আমার ধারে কাছেও আসবি না। বলে ওকে টেনে হেঁচড়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। ছিহহ, কিভাবে করলাম আমি ওর সাথে এমন ধারা কাজ? কিভাবে মায়া করে ফেলেছে সে আমায় এক রাতের মধ্যে, যার মায়া থেকে বেঁচে উঠতে পারিনি আমি। না, এটা অন্যায় করেছি আমি। আজকের পর ওর ছায়া পর্যন্ত পারাবো না আমি স্পর্শ করা, তো দূরে থাক। দরজার ওপর পাশে দাঁড়িয়ে প্রীতি অঝরে কান্না করছে। কাল রাতের পর আকাশ তার সাথে এমন ধারা আচরণ করবে সে ভাবতেও পারেনি। সে ভেবেছে হয়তো ওকে নিজের সতীত্ব দিয়ে হলেও আপন করে নিবে, কিন্তু সে ভুল ছিল। মানুষটা কি করলে তাকে আবার আপন করে নেবে? নিজের ভুলের জন্যই যে মানুষটাকে হারাতে চলেছি, যেই মানুষটা আমাকে বুকে নিয়ে ঘুমাত, সে আজ টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তুমি আমায় পথ দেখিয়ে দাও। আমি আর পারছি না এভাবে থাকতে। চোখের পানিগুলো মুছে নিচে চলে যায়। কিরে, কেমন কাটল রাত তোদের? আকাশ কিছু বলেনি তো? না আম্মু, কিচ্ছু বলেনি। আর রাত অনেক ভালো কেটেছে আম্মু। শোন, আস্তে আস্তে সবকিছুই আগের মতো হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধারণ কর মা। একদিনেই তো আর সব আগের মতো হয়ে যাবে না, একটু সময় লাগবে। আর ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায়। হ্যাঁ আম্মু। অপরদিকে আকাশের এখনো নিজেকে নরমাল করতে পারছে না। নিজের ভিতরে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে। তবে একটা জিনিস, প্রীতিকে কিন্তু সে এখনো ডিভোর্স দেয়নি। যদিও প্রীতি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আকাশ তা করেনি। দিন পেরিয়ে চলেছে, আকাশ সেই আগের জায়গাতেই আটকে আছে। সে প্রীতিকে কখনোই ক্ষমা করবে না। প্রীতিও তার প্রচেষ্টা চালাচ্ছে। সেও হেরে যাওয়ার মতো মানুষ নয়। সে আকাশকে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে পিছনের সমস্ত অতীত। কিন্তু আকাশের রাগ কোনোভাবেই ভাঙ্গাতে পারছে না সে।
আকাশ তো প্রীতিকে তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। কিন্তু রাতের বেলায় দুজনে একই রুমে থাকে। মাঝে বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারের মতো করে কোল বালিশ দিয়ে। কিন্তু কে মানে সেই বর্ডার? আকাশ ঘুমিয়ে গেলে প্রীতি কোল বালিশটা সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আবার সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠার আগেই প্রীতি তাকে ছেড়ে দেয়। একদিন সকালবেলায় প্রীতির মা বাবা প্রীতিকে দেখতে আসে। প্রীতি আগের চাইতে অনেকটা শুকিয়ে গেছে। তারা প্রীতির চেহারা দেখেই বুঝে ফেলে যে তাদের মধ্যে কোনো কিছুই ভালো চলছে না। প্রীতি, তোকে একটা কথা বলি? আজ তোর ভুলের জন্যই তোর এমন হাল হয়েছে। চুপ করে আছি বাবার কথা শুনে। কি বলবো? যা সত্যি তাই বলেছে। কিন্তু নিজের শরীরের ও তো খেয়াল রাখবি নাকি? ভুল করেছিস সেটা মানলাম, কিন্তু নিজের শরীরের এমন হাল করেছিস কেন? জানিস তোর উপরে আমার অনেক রাগ ছিল, কিন্তু এখন তোকে দেখার পর সমস্ত রাগ পানি হয়ে গিয়েছে। মারে, চল তুই আমাদের সাথে। তোকে আর এখানে থাকতে হবে না। আর জামাইকে আমি বুঝিয়ে বলবো, সে যেন তোকে আবার মেনে নেয়। বাবা, তার আর কোনো প্রয়োজন নেই। আকাশ কখনোই আর আগের মতো করে আমায় ভালোবাসবে না। তুমি যতই মিনতি করো না কেন, কাজ হবে না। কারণ একবার মানুষের মন থেকে উঠে গেলে পরবর্তীতে তাকে জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর আমি মরি বা বাঁচি, কিন্তু এ বাড়ি আমি ছাড়ব না। যতদিন হায়াত আছে এ বাড়িতেই থাকব। আর আকাশকে মানানোর চেষ্টা করব। মারে, বিশ্বাস কর, তোর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। সেদিন হয়তো রাগের বসে তোকে অনেকগুলো কথা শুনিয়েছি, কিন্তু আজ মন থেকে দোয়া করব আকাশ যাতে তোকে আবার মেনে নেয় আর আগের মতো করে ভালোবাসে। হ্যাঁ, এটাই করো। সারাদিন থেকে বিকাল বেলায় তিনারা নিজেদের বাড়িতে ফিরে যান। তিনারা থাকাকালীন সময়ে আকাশ তাদেরকে বাবা মায়ের মতোই সম্মান করেছে। বিগত কিছুদিন ধরে প্রীতি লক্ষ্য করছে তার সাথে কেমন যেন অদ্ভুত ধরনের কিছু একটা ঘটছে। সে অনুভব করে সে মা হতে চলেছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে বলতে যে আকাশ, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এবার তো তুমি আমায় মেনে নাও। কিন্তু না, সে ভালো করেই জানে যে আকাশ তাকে মেনে নেবে না, যত যাই বলুক না কেন। তাই সে বিষয়টা নিজের ভিতরে দমিয়ে রাখে। প্রীতি দিন দিন কেমন যেন ফুরবল হয়ে পড়ছে। এখন আর আগের মতন আকাশকে বিরক্ত করে না। কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগে তো আকাশকে হাজার রকমভাবে মানানোর চেষ্টা করত, সব সময় ওর কেয়ার করত, কোনো দিকে যেন কমতি না থাকে। কিন্তু এখন আর সেই রকম কিছুই করে না। আর করবেই বা কি করে? সে নিজের কেয়ার এই ঠিক মতো করতে পারছে না। ইদানিং প্রীতি যেন কেমন নীরব হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়েটার কিছু হলো না তো? মেয়েটা আগে সব সময় আমার পিছে পিছে পড়ে থাকত, সব সময় আমার দেখাশোনা করত, কিন্তু এখন কেমন যেন এক ধরনের হয়ে গিয়েছে। সে কি জানে না যে তাকে নিয়ে যেই খাদ ছিল সেটা ভালোবাসা দিয়ে অনেক আগেই সে পূরণ করে দিয়েছে। না, ওর সাথে আবার আগের মতো হয়ে যাব। খুব ভালোবাসবো মেয়েটাকে, একদম শুরুতে যেমন বেসেছিলাম ঠিক তেমন করেই ভালোবাসব। কিন্তু শুরুটা করব কিভাবে? সমস্ত কিছুই যে গুলিয়ে ফেলছি। আর ওকে ইগনোর করতে করতে কেমন যেন একটা সংকোচ বোধ চলে এসেছে নিজের মধ্যে। না, সময় করে বলে দিব যে ওকেও আমি ভালোবাসি।
আর সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাই তোমার সাথে পথ চলা। একদিন রাতের বেলায় সবাই মিলে খেতে বসেছি। প্রীতিও আমাদের সাথে খেতে বসেছে। সে প্লেটে খাবার নিয়ে না খেয়ে সেটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এই মেয়ে না খেয়ে বসে আসো কেন? কোনো কথা নাই। আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে নজরটা নিচে নামিয়ে ফেলল। একদম খেতে ইচ্ছে করছে না তার। খাবার যেন পেটে দিয়েই ঢুকছে না। মুখটা পুরো তেতো হয়ে আছে। যা খাচ্ছি তাই যেন বিষের মতো মনে হচ্ছে। প্রীতির এমন আচরণ দেখে বুঝতে বাকি রইল না যে মেয়েটার কিছু একটা হয়েছে। ওর অসহায় চাহনিটা কিছু একটা ইঙ্গিত করছে আমায়। কোনো কথা না বলে ওর সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে নিলাম। আকাশের এমন কর্মকাণ্ড দেখে প্রীতি থ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। অনেক সময় ধরে দেখছি খাবার না খেয়ে খালি খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছো। তোমার আর খেতে হবে না? আমি খাইয়ে দিচ্ছি বলে খাবারের একটা লোকমা প্রীতির মুখের সামনে ধরে। এখনই চোখের কোনো বেয়ে পানি পড়বে অবস্থা। লোকটা আমায় খাইয়ে দিবে সেটা বিশ্বাসই হচ্ছে না। কোনো কথা না বলে ওর হাত থেকে খাবারের লোকমটা খেয়ে নিলাম। এখন কেমন যেন আর তেতো লাগছে না। পুরোটা খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। ভিতরটা খুশিতে ভরে উঠেছে। খাবার শেষ করে উঠতে যাব এমন সময় শাশুড়ি আম্মা, প্রীতি বসো, সবার সাথে একটু কথা আছে। সবার খাওয়া শেষ হোক। আচ্ছা আম্মু। কিছুক্ষণের পর, সবার তো খাওয়া শেষ, তাহলে এবার বলি। আমি চাচ্ছিলাম আমরা পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাব। আকাশ কি বলিস? কেমন হবে? হ্যাঁ আম্মু, অনেক ভালো হবে। অনেক দিন হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা তাহলে কাল আমরা সবাই মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাব, সবাই রেডি হয়ে থেকো। সকলেই মতো পোষণ করে। এদিকে ভিতরে আকাশ তো সেই খুশি। কারণ সে এমন একটা সুন্দর প্লেস খুঁজছিল যেখানে সে প্রীতিকে প্রপোজ করতে পারবে। সেটা বাসায়ও করা যেত, কিন্তু সে চেয়েছিল সুন্দর কোনো প্লেজে প্রীতিকে প্রপোজ করবে। যাক তাহলে হয়েই গেল। পরের দিন সকালবেলায় পরিবারের সকলে মিলে ঘুরতে বের হয়। সবাই তো সেই খুশি। সবাই হৈহুল্লোড় করছে, কিন্তু প্রীতি চুপচাপ বসে আছে। প্রীতিকে এমন অবস্থায় দেখে আকাশের ভিতরটা কেমন যেন খা খা করছে। সে শক্ত করে প্রীতির হাতটা চেপে ধরে আর কেউ না দেখে মতো করে একটা চুমু একে দেয় প্রীতির গালে। চোখগুলো বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছি। আচ্ছা লোকটার আবার কি হলো? লোকটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। দুদিন ধরে নিজ থেকেই কথা বলছে। বিষয়টা কেমন যেন খটকা লাগছে। লোকটা কি আগের মতো করে আবার ভালোবেসে ফেলেছে নাকি? গাড়ি গন্তব্যে চলে এসেছে। গাড়ি থেকে নেমে সবাই তো খুশিতে আত্মহারা। কারণ ইয়া বড় বড় পাহাড়। সারাটা সকাল ঘুরালাম, প্রায় 2টা বাজতে চলেছে। তাই সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাবার খাওয়ার জন্য। পরে আবার ঘুরতে বের হব। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। এমন সময় একটা ফোন আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখি নিলয় ফোন করেছে। যে আমার ছোটকালের বন্ধু। কিরে কি খবর তোর? কি মনে ফোন দিলই? আরে বেটা ফোন দিতে কোনো উদ্দেশ্য লাগে নাকি? আরে না, তা না। আজ অনেকদিন পর ফোন দিলই।
লেগে গেলাম নিলয়ের সাথে কথা বলায়। কথা বলতে বলতে কখন যে রেস্তোরাঁর গণ্ডি পেরিয়ে রাস্তায় উঠে পড়েছি সেটা নিজেও বলতে পারবো না। এমন সময় কোথা থেকে যেন একটা বড় গাড়ি আমার দিকে তেড়ে আসে। সেই দিকে কোনো খেয়ালই নেই আমার। আমি আপন মনে কথা বলেই চলেছি, কিন্তু জিনিসটা প্রীতির চোখ এড়ালো না। হঠাৎ কেউ একজন আমায় ধাক্কা দিয়ে রোডের সাইডে ফেলে দিল। কি হলো কিছুই যেন বুঝলাম না। শুধু এটুকু দেখেছি, একটা বড় গাড়ি খুব দ্রুত গতিতে টেনে চলে গেল। মাটি থেকে উঠে দাঁড়াতেই পাশে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। মিনিটের মধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে সেখানে। তাদের মাঝে সাফাকেও দেখতে পেলাম। সাফাকে দেখতে পেয়ে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি মাটির মধ্যে পড়ে আছে, আর আশেপাশের জায়গাটা পুরো রক্তে লাল হয়ে আছে। তার মানে প্রীতি আমা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, আর সে নিজে গাড়ির নিচে চাপা পড়েছে। প্রীতির এই অবস্থা দেখে আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। প্রীতি বলে সজোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। আজ 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরার পর প্রীতিকে কোথাও দেখতে পাচ্ছি না। পাশেই তাকিয়েও দেখি একজন নার্স দাঁড়িয়ে আছে। এই যে নার্স, আপনি আমার প্রীতিকে দেখেছেন? সে কোথায়? আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন না। নার্স কেবিন থেকে বের হয়ে, এই আপনাদের মধ্যে প্রীতিকে, প্লিজ তিনি একটু ভিতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভিতরে যায়। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে, আম্মু প্রীতি কেমন আছে? সে ঠিক আছে তো? বাবা তুই প্লিজ শান্ত হ। না আমি শান্ত হব না। আগে বলো প্রীতি ঠিক আছে তো? বাবা প্রীতি আর এই দুনিয়ায় নাই বলে কান্না করে দেয়। কোনো কথা বের হচ্ছে না আকাশের মুখ দিয়ে এমন কথা শোনার পর। চোখের জলে পুরো বালিশ ভিজে গেছে। আকাশকে রিলিজ করে বাড়িতে আনা হয়। তার পুরো দুনিয়াদারি কেমন যেন থমকে গেছে। প্রীতি এই দুনিয়ায় নাই সেটা এখনো তার বিশ্বাস হচ্ছে না। কলিজা কিভাবে পারলি তুই আমায় একা করে চলে যেতে? এখন আমার কি হবে? তুই কি একটা বারো ভাবলি না? তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ। এখন আমার দেখভাল কে করবে? প্লিজ তুই ফিরে আয়। না হয় তুই যেখানে আছিস সেথায় আমায়ও নিয়ে চল, বলে কান্না করতে আরম্ভ করে। প্রীতি মারা গেছে আজ 1 মাস পূর্ণ হয়েছে। এই 1 মাসে আকাশ সূর্যের আলো পর্যন্ত দেখেনি। সারাটা দিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। তার একটাই কথা, প্রীতিকে ছাড়া সে অসম্পূর্ণ। প্রীতি যা যা ব্যবহার করত, যেখানে যেখানে প্রীতির হাতের ছোঁয়া লেগেছে সেগুলো বুকের সাথে জড়িয়ে ধরে সারাদিন কান্না করে। আলমারিতে প্রীতির পছন্দের একটা জামদানি শাড়ি ছিল। আকাশ আলমারি খুলে সেটা নামায়, তারপর সেটাকে শক্ত করে জড়িয়ে ধরে। কলিজারে এটা তোর সবচাইতে পছন্দের একটা শাড়ি ছিল। এখন এই শাড়িগুলো কে পরবে? কে শাড়িগুলো পরে আমার সামনে বারবার ঘুরঘুর করবে? শুধু এই আশায় যে আমি তাকে কাছে টেনে নিব। আকাশ অঝরে কান্না করছে শাড়িটাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শাড়িটার ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে। আকাশ সেটাকে হাতে নিয়ে দেখে একটা ফাইল, যেটাতে মেট্রোপলিটন হসপিটালের নাম লেখা। ফাইলটা খুলে দেখে সে, তার ভিতরে লেখা ছিল কিভাবে শরীরের যত্ন নিবে, কিভাবে বেবির যত্ন নিবে। তার মানে প্রীতি মা হতে যাচ্ছিল, আর সে লুকিয়ে ডক্টর দেখিয়েছে। না হয়তো আমি জানতাম।
এটা দেখার পর ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করি। কলিজারে তুই কেন আমায় বাঁচাতে গেলি? তোর জায়গায় আমি মরে যেতাম। তাও তো তুই আর আমার বেবিটা ভালো থাকতি। কলিজা, তোর মৃত্যুর জন্য যে আমি দায়ী। আমি যে নিজেকে কোনো দিন এই ক্ষমা করতে পারবো না। বাকিটা জীবন কিভাবে কাটাবো আমি? আত্মহত্যা যে মহাপাপ। না হয় আমিও নিজেকে শেষ করে দিতাম। অতিরিক্ত প্রেসারের ফলে সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার উপরে খাওয়া দাওয়া নাই। একটা সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। হয়তো প্রীতি তাকে স্মরণ করছে। পরপারে সংসার করার জন্য দুজন মিলে। কলিজা, তুমি থাকো সেথায়, যেথায় থাকবে না কোনো মরণের ভয়। আমিও আসিতেছি সেথায়, মৃত্যুর সুধা পান করিয়া দুজনে মিলিয়া করিব মৃত্যুকে জয়। সমাপ্তি।